১০০টি কালো পিঁপড়ার সাথে ১০০টি লাল পিঁপড়াকে যদি একটা বয়মের ভিতরে রেখে দেওয়া হয় তাহলে অস্বাভাবিক কিছুই ঘটবে না, কিন্তু বিপত্তিটা বাঁধবে যখন বয়মটাকে বাইরে থেকে ঝাঁকিয়ে দেওয়া হবে। কারণ তখন তারা একে অপরকে শত্রু মনে করবে, আক্রমণ করবে, মেরে ফেলার চেষ্টা করবে। অথচ মূল শত্রু কিন্তু যে বয়মটা ঝাঁকিয়েছিল। প্রশ্ন হলো বয়মটা ঝাঁকালো কে? ঠিক যেমন বিগত সময়গুলোতে এমন অনেকেই আছেন যারা বাইরে থেকে বয়মটাকে ঝাঁকিয়েছেন, ভেতরে বাঁধিয়েছেন বিপত্তি, রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। হয়নি কোনো বিচার, তুলে ধরা যায়নি সত্যকে। যে কথা যায়নি বলা, সে কথাগুলোই সময় হয়েছে বলার। এসএটিভির এই প্ল্যাটফর্মে কথা বলবেন আপনি, শুনবে গোটা বিশ্ব। আর এই আয়োজন নিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি বাপ্পি খান। আজ আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল আব্দুল সালাম, অবসরপ্রাপ্ত, যিনি পিলখানা হত্যাকাণ্ডে বেঁচে ফেরা একজন অফিসার। আমরা তার মুখ থেকে শুনব তার সেই বেঁচে ফেরার গল্প এবং একই সাথে তখনকার সময়ে অনেক অজানা কথা, যে কথাগুলো আজও জানা হয়নি অনেকের। জনাব সালাম, আমি শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন? আমি ভালো আছি। আমি আপনার মাধ্যমে আপনাদের দর্শক সবাইকে আসসালামু আলাইকুম বলছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুরুটা করতে চাই যে আমি শুরুতে যে কথাটি বলছিলাম যে পিলখানা হত্যাকাণ্ডে বেঁচে ফেরা অফিসার, আপনি সেই সৌভাগ্যবান মানুষ যিনি বেঁচে ফিরতে পেরেছিলেন ওই 2009 সালে। আমি শুরুটা করতে চাই যে বাংলাদেশের ইতিহাসে যে ভয়ঙ্কর কালো অধ্যায় যে পিলখানা হত্যাকাণ্ড, এটা কি আসলে বিডিআর বিদ্রোহ ছিল নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? আপনার দেখা ও অভিজ্ঞতার আলোকে প্রথমে আমি সেই বিষয়টি জানতে চাই। আমি যদি শুরু করি, আপনি যদি সমসাময়িক যে এখন গুগল সার্চে যদি করেন যে 57 জন সার্ভিং আর্মি অফিসার তাদের নিজস্ব মাতৃভূমিতে পিস লোকেশনে কে কিল্ড হয়েছে বা মারা হয়েছে, এরকম কোনো ইতিহাস আপনি পাবেন না। আমি কিন্তু এটা বলিনি, আমি বলছি পিস লোকেশনে। এটা কোনো বিদ্রোহ ছিল না, এটা পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল। কেন বলছি আমি হত্যাকাণ্ড? আমি ফিরে যাই সেই ফেব্রুয়ারি মাসে 2009 সালে। এখানে বুঝতে হবে আপনাদের যে অনেকগুলো ঘটনা এর আগে হয়েছে। যেমন আপনারা জানেন, সাংবাদিক হিসেবে তো বেশি জানেন, কিন্তু সাধারণ জনগণও জানে যারা নিজেরাই স্বীকার করছে। যেমন শেখ সেলিম, যে আমার কাছে সোলজাররা এসেছিল। এখন আমার প্রশ্ন, আপনি জানেন কিনা জানি না, যে আমি কিন্তু ইউনিফর্ম পার্সোনাল, কোনো ইউনিফর্ম পার্সন তার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মানে বাইপাস করে কোনো পলিটিক্যাল লিডার বা কারো কাছে তার ক্ষোভ জানাতে পারে না। তাহলে আমার কথা হলো, তো এটা তো গভর্নমেন্ট জেনে গিয়েছিল যে একটা ক্ষোভ আছে, রাইট? তাহলে গভর্নমেন্ট কেন ঠিক একদিন আগে প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী, ওটা বলছি আমি, তাহলে কেন এই যে কর্তৃপক্ষ বা আওয়ামী লীগ সরকার কেন স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল শাকিলকে ডেকে যে হোয়াট ইজ দ্য প্রবলেম, আমরা বসে এটা সলভ করা হয়নি। আরেকটা কথা হইল যে এই যে ষড়যন্ত্রগুলো হয়েছে, এটা কিন্তু অনেক প্রমাণ আছে। যেমন আপনারা শুনেছেন যে আমাদের সাথে দেখা করতো, তাপস বলেছে কি কোন ক্যাপাসিটিতে তোমার সাথে দেখা করতো, এর সাথে দেখা করতো। এটা কিন্তু মোটিভেট করা হয়েছে এই সোলজারদের। আর মোটিভেটটা কেমন? যেমন আমি আপনাকে বলি, আর্মি অফিসাররা যদি ওখানে নাও থাকে, আপনি একজন সোলজারকে কিন্তু অফিসারের জায়গা দেবেন না, সেটা তো আর্ন করতে হবে। মানে আমি যোগ্যতার কারণেই তো আমি অফিসার। তো বোঝানো হয়েছে যে তোদের যে গাড়ি দেওয়া হয় এইটা তোরা চড়তে পারো না, তোদের রেশন খায় এরা, সব কিছু তোদের দিয়ে তাদেরকে উস্কানি দেওয়া হয়েছে। আপনারা যদি সুবেদার তোরাবের নাম যদি সুদা থাকে, তার বাসায় মিটিং হয়েছে,
এই সব কিন্তু গভর্নমেন্ট এবং এরা করতেছে। 4 জনের নাম আমি বলে দিই, এই শেখ সেলিম, মির্জা আজম, নানক আর তাপস, এরা সরাসরি জড়িত। তো মজার ব্যাপার দেখেন এখানে যে পারপিটেটার্স, ষড়যন্ত্রকারীদের ব্যাপারে কোনো তদন্ত হয়নি, তদন্ত হয়েছে এক্সিকিউটর। এখানে কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু এক্সিকিউটরের চেয়েও কিন্তু যারা ষড়যন্ত্রকারী, যারা ওদের বিপথে নিয়ে গেছে তারা, যেমন তো এখানে তো ওইটা করতেই দেওয়া হয়নি। ইভেন যেটা আমি পরে আসতেছি যে কমিশন না, যেটা ইনকোয়ারি আর্মি লেভেলের হয়েছিল, সেখানে তারা কিন্তু এদের ইয়ে নিতে চাইছিল, কি বলে এটাকে, স্টেটমেন্ট। শেখ হাসিনার গভর্নমেন্ট এটা দেয়নি। আপনি যেহেতু বললেন যে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড, তো 2008 সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় আসলেন, তার ঠিক 50 দিন পরেই এত বড় একটা ঘটনা ঘটে গেল বাংলাদেশের ইতিহাসে। তো এত তাড়াহুড়া কেন ছিল এবং সেনাবাহিনীকেই কেন টার্গেট করা হলো? এটা যদি আমি আপনাকে বলি, এটার আনসার ইজ ভেরি সিম্পল। আচ্ছা, একটা কথা আপনি বলি, আপনি স্বাধীনতার পর থেকে এই যে 75-এর পর থেকে যদি দেখেন যে আমাদের পলিটিক্যাল পার্টির মধ্যে অনেক কিছু হয়েছে, একবার আসছে, কিন্তু সেনাবাহিনী একটা অর্গানাইজড ফোর্স ছিল, যারা ইন্ডিয়ার, আমি বলবো এগেনস্টে বলবো না, ইন্ডিয়াপন্থী না, বা আমাদের সার্বভৌমত্বের প্রতীক, এটাকে কিন্তু কাউন্ট করতো ইন্ডিয়াও। আর এখানে কিছু ব্যক্তিগত ব্যাপার আছে, যে অ্যাসাসিনেশন হয়েছিল 15ই আগস্ট, জি, সেখানে আর্মি ছিল, সেটা আমি আসলাম না, আমি কিন্তু কোনো অ্যাসাসিনেশনের পক্ষে না, সেটা একটা ক্ষোভ, অনেক কিছু মিলে। আর একটা কথা হলো যে এই গভর্নমেন্ট তো অ্যাকচুয়ালি হাসিনা ইন্ডিয়ান ইয়েতে আসছে, এখানে ইন্ডিয়া, আমি বিডিআর সম্বন্ধে তো এখানে একটা কথা বলি, বিডিআর এমন একটা ফোর্স ছিল যে তাকে এরা কিন্তু বেশ ফেরোসাস ছিল। ফেরোসাস কাদের জন্য? বিএসএফের জন্য। এরা ভয় পাইতো, এই এখন না। তো এখন আপনারা অনেক সময়, আমি এটা বলে যাই, আপনারা বলেন না রৌমারি পাদুয়া বিশাল ঘটনা, অমুক জেনারেল, এটা কি জেনারেল কৃতিত্ব? আচ্ছা বলেন, একজন সরকারি কর্মচারী, একজন জেনারেল, সে কি গভর্নমেন্টের অ্যাপ্রুভাল ছাড়া এই ধরনের অপারেশনে যেতে পারে? আপনারা তো গভর্নমেন্টের কথা বলেন না, আপনারা সব বলেছেন যে তাহলে হাসিনার সময় যে এই 14 বছরে আমাদের যেটা সো কল বিজিবি বানানো হয়েছে, তারা কি করছে? শুধু লাশ রিসিভ করছে, ওই যে হত্যাকাণ্ড হয়। আর ও সময় কি হয়েছে? একটা মারলে 3টা মারা হয়েছে, বিকজ তুমি আমাকে মারছো, আমিও তোমাকে মারবো। আর একটা কথা, এক ঢিলে কতগুলো মেরে দিয়েছে সেনাবাহিনী। আমি বলবো না যে হ্যাঁ, তো সেনাবাহিনী তো নিষ্ক্রিয় হয়ে গেছে। সেনাবাহিনী, বিডিআর তো কিছুই ছিল না। বিডিআর মিনস পরে যে বিজেপি হয়েছে, এরা তো আরেকটা জিনিস মনে রাখবেন, এত বড় একটা ঘটনা ঘটেছে, অফিসার আর যে যখন কমান্ড করা হয় না, তার আন্ডার কমান্ড মধ্যে একটা আস্থা থাকে, সেই আস্থাটার জায়গা কতখানি নষ্ট হয়েছে সেটা ফিরিয়েতে অনেক সময় লাগবে। আর একটা কথা বলে দিই আমি, যে বিভিন্ন সময় ইতিহাসে আপনি দেখেন, যাদের দিয়ে ঘটিয়েছে, যেমন ধরেন এই হত্যাকাণ্ড, এই যে মহাত্মা গান্ধী, তার যে হত্যাকারী, যারা তাকে পাঠিয়েছে তারা গুলি করে মেরে ফেলছে। এই হত্যাকাণ্ডে তাহলে লাভ হলো মূলত কাদের? লাভবান হলো? লাভ হলো, সবচেয়ে বেশি লাভ হলো ইন্ডিয়ার, তারপর লাভ হলো আওয়ামী লীগের। কি করে? কারণ একটা ফ্যাক্টর ছিল সবসময়, যে জনগণ কি বলতো, আর্মি চাই, অতিষ্ঠ বলতো, আর্মি কোনো আনসার না। এখানে একটা কথা বলে রাখি, আর্মি একটা আস্থার প্রতীক কেন জানেন? হ্যাঁ, বহু বিক্রি হয়েছে, যারা আপনারা জানেন সবই, আমার তো বলার কিছু নেই। এটা কি কে ছিল? ডিজিএফআই জেনারেল জিয়া কে ছিল? এ কি আর্মি ছিল না? আয়নাঘরে কোথায় ছিল? এই প্রেক্ষাপটে যদি দেখেন, দোষ ছিল, কিন্তু এই দেশের ক্রান্তিলগ্ন, এই জন্য বলবো, যখন কোনো আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ তো নাই, কেন তারা এত কিছু, সেই সময় এখনও এই ইন্টারিম গভর্নমেন্ট
একদিন টিকবে সেনাবাহিনী সরে গেলে? এই যে ডাল ভাতের যে একটা বিষয় ছিল, যেটা নিয়ে আমরা প্রায়শই শুনি যে ডাল ভাতের দুর্নীতি, এই বিষয়টা আসলে কি ছিল? আচ্ছা, ডাল ভাত যেটা হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি যদি আমাকে ব্যক্তিগত, এই ধরনের কাজ কোনো বাহিনী দিয়ে করানো উচিত না। আচ্ছা, যেখানেই আপনি পয়সা ঢুকাবেন সেখানে করাপশন নিজের থেকে আসবে। এখন কথা হলো যে এই যে সোলজাররা ইন এডিশন টু দেয়ার পে তার অ্যালাউন্স পাইতো, কথাটা বুঝছেন, লাভবান, সে কিন্তু ডিউটি এক জায়গায় করতেছে। এখন এখানে কিছু কিছু তাদের বোধহয় অ্যালাউন্স বাকি ছিল, ওটাও বলছে যে পেয়ে যাবে। এরপর যদি কিছু হয়ে থাকে, আই ডু নট নো, বাট যদি ও মিসঅ্যাপ্রিভিয়েশন হয়েও থাকে, সেটা নিয়ে কি এত বড় একটা বিদ্রোহ ঘটা সম্ভব? বিদ্রোহ এটাই ঘটেনি, বিদ্রোহ ঘটানো হয়েছে। আর আপনি কি একজনে আপনার কাছ থেকে কিছু টাকা ধার নিল এবং অথবা আপনার টাকা দিচ্ছে না, পাওনা টাকা, আপনি কি খুন করতে যাবেন তাকে? কখনো না। আর একটা কথা বলি আপনাকে, মনে রাখতে হবে, যখন এরা সো কল্ড বিদ্রোহ করা হইল, গভর্নমেন্ট তো কিছুই করা লাগতো না। কেন আর্মি আসতে একটু সময় লাগবে, বাইরেই ছিল আমরা যতদূর জানি, ভেতরে ঢুকতে না দেয়া আমি হয়নি। ওগুলো বলছি আপনাকে। ওই র্যাব আর আপনি যদি ইন্টারনাল ইয়েতে ঢোকেন, যদি কি বলে ফায়ারিং শুরু করেন, তাহলে কিন্তু ওই হত্যাকাণ্ড থেকে তারা সরে আসবে, কেন নিজের ডিফেন্সে যাবে চারদিকে। তারপর সেনাবাহিনী আসতে কেউ যদি বলে এত সময়, কিচ্ছু সময় লাগবে না। আর একটা কথা বলে দিই আপনাকে, যে সেনাবাহিনী প্রধান বলেছে ইউ আহমদ যে আমাকে পারমিশন দেওয়া হয়নি, তাহলে আজকে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, এ চিফ অফ আর্মি স্টাফ ডাজন্ট নিড এনি পারমিশন টু সেভ হিজ কমরেড। সেভ ওই তার অফিসারদের বাঁচাতে কোনো অনুমতির প্রয়োজন হয় না। একটা উদাহরণ দিই, আপনার এক ভাইকে মারা হয়েছে, মারছে কেউ, অন্যায়ভাবে হোক ন্যায়ভাবে হোক মারছে, তখন আপনি টের পেলেন, আপনি কি আপনার বাবার পারমিশন নেবেন নাকি, বাবা আমি কি ওকে বাঁচাতে যাব? অ্যান্ড আর একটা কথা যেটা আপনাকে বললাম যে 24 তারিখ, এটা আমি মিস করে গেছি, 24 তারিখ প্রধানমন্ত্রী আসতেছে, সর্বোচ্চ নিরাপত্তা কে পায়? প্রধানমন্ত্রী। নিরাপত্তা মানে কি? এটা স্ক্যান করে বিভিন্ন বাহিনী, বিভিন্ন কি বলে নিরাপত্তার কয়েক স্তরের। তাহলে এইরকম একটা ষড়যন্ত্র যেখানে এত বড় কিলিং হলে সেটা ধরা পড়ল না, এবং এত বড় একটা হত্যাকাণ্ডের মধ্যেও আপনি যে ওখান থেকে ভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন, আমি সেই বিষয়টাও জানবো। তার আগে আমি যাব ছোট্ট একটি বিরতিতে। দর্শক, কথা বলার এ পর্যায়ে সময় হয়েছে একটি বিরতিতে যাবার। কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে, ফিরছি খুব শীঘ্রই। দর্শক, স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। বিরতির আগে আমাদের সাথে কথা বলছিলেন লেফটেন্যান্ট কর্নেল আব্দুস সালাম, অবসরপ্রাপ্ত। আমরা আপনার থেকে জানছিলাম যে ওই দিন অর্থাৎ 2009 সালের 25শে ফেব্রুয়ারি যে পিলখানা হত্যাকাণ্ডটি ঘটেছে এবং 24 তারিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে গিয়েছিলেন, নিরাপত্তার বিষয়টি আপনি বলছিলেন। একই সাথে জানতে চাই যে আপনি যে ওই ঘটনার দিন ভাগ্যক্রমে বেঁচে গেলেন, এতগুলো অফিসারকে মারা হলো, প্রত্যেককে ধরে ধরে মারা হয়েছে, আপনিও একজন অফিসার ছিলেন, আপনি বেঁচে গেলেন, সেই অভিজ্ঞতার কথাও আপনার মুখ থেকে জানতে চাই। প্রথমে এটা শেষ করি যে এই যে স্ক্যানিং হয়, তো প্রধানমন্ত্রী যাচ্ছেন 24 তারিখে, তার মানে আপনার কোনো এই ইয়েতে কোনো গোয়েন্দা বাহিনী ধরা পড়ে নাই? নো, এটা সবই ঠিক ছিল। কেন, শি ইজ দ্য, সেই তো নিজে কিলার। আর আমার কথা হইলো, যদি তাই না হয় যে এটা ল্যাপস গোয়েন্দাদের, তাহলে ডিজিএফআই, এনএসআই, অন্য যত কিছু, কারোর বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নেওয়া হয়েছে? কোনো কিছু জিজ্ঞেস পর্যন্ত করা হয়নি। আর বেঁচে যাওয়ার গল্প আসলে গল্প না, এটা আমার মনে হয় অনেকেরই, আমার মতো আসলে অনেকেই জানতে চাই। কারণ না, আমি বলে ভয়াবহ হয়েছে কি, এগুলো আপনাকে বলি আমি, যে এটা হলো আত্মা, সোলের উপর একটা স্কার। আমি এই দেশে জন্ম নিয়েছি, আমি এই দেশের নাগরিক, এই দেশের অফিসার, আমি পাকিস্তানি অফিসার না।
আমার নিজের মাটিতে, নিজের জন্মভূমিতে হত্যা করা হইল, আমাদের আহত করা হইল, এটা আমি বলা, আচ্ছা বলছি। উনি দরবার শুরু হলো, তারপর তো আপনারা শুনছেন ওইখানে দরবারে উনি বলে যাচ্ছিলেন, আমি একটা মাঝামাঝি স্থানে বসেছিলাম। তো তারপরে দুজন ঢুকলেন, এগুলো তো শুনছেন, একটা শব্দ হলো আর সব হই হুল্লোড় করা শুরু হলো। যেহেতু আমি মাঝামাঝি বেশ দূরে, আমার ধারণা হয়েছে এটা অ্যাসিমিলেশন, আমি যে ডিজে মেরে ফেলছে, কিন্তু আসলে ওই সময় মারে নাই, এটা আমার ধারণা হয়েছে। ওই সময় সবাই বেরিয়ে আসতেছে, তো আমরা কিছু ওই ধাক্কাধাক্কিতে মাঠে চলে আসি। মাঠেতে চলছে, তখনও অস্ত্র পুরো বেরোয় নেই। আমাদের বিভিন্ন জায়গায় অফিসারদের মারা শুরু করলো। ওই কী দিয়ে মারতেছে, ওই যে বাঁশ আছে না, ওই যে ইয়ে করছে, কি বলে এটাকে, ফ্ল্যাগ লাগাইছে, হ্যাঁ, ওইটা দিয়ে মারতেছে। আমার এখানে বাড়ি পড়ছে, এখানে বাড়ি পড়ছে। যাই হোক, আমি রক্তাক্ত, আমাকে এর মধ্যে একজন টেনে টেনে এ মারতেছে, মানে একটা উৎসব আছে না, তো মারার উৎসব চলছে, অফিসার মারতেছে সব জায়গায়। তা আমি ধরেছি একজন, কেন বলে যে তোরা আমাদের ইয়ে খেয়েছো, ডাল ভাতের টাকা, তোরা পেজারতে চড়ো, তোরা এই করো, তোরা এই করো, ওই জন্য আমি বলছি। তা আমি যে ডাল ভাতের সাথে আমি জড়িত না। তো ঠিক আছে, তুই আর্মি অফিসার, এইটা শেষ। তো এখানে যাই হোক বিভিন্ন পর্যায়ক্রমে ওরা টানা হেঁচড়া করিয়া, আমি তখন রক্তাক্ত, আমাকে নিয়ে যায় ওদের ওয়ার্স কোয়ার্টার হলো যে আদার র্যাঙ্কস যারা থাকে না, সিপাহি থেকে হাওলদার পর্যন্ত, ওদের ওখানে নিয়ে আমার ফেলে রাখছে। তারপর আমি রক্তাক্ত মানে কি, এটা আসলে যে খুব কঠিন বর্ণনা। তাজা রক্ত দেখছেন, যখন রক্ত জমাট হয়ে যায় শরীরের মধ্যে, কি গন্ধ শুকেছেন কোনোদিন, কীরকম ইয়ে লাগে। সেইখানে এক গ্রুপ আসে মারতে, এক গ্রুপ না, পরে ঠিক আছে যাই হোক, ওখানে পড়ে রয়েছি আমি। তারপর শুনলাম কাদের সাথে কথা বলতেছে ওরা, আমি পড়ে রয়েছি ইয়ের মধ্যে, আমি এইটা। তারপরে ওই শেখ সেলিম ভাই, তাপস ভাই, বাইরে স্লোগান হচ্ছে, হাসিনা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, নানক, সেলিম, সবার নাম আসছে, ফোন দিয়েছে। হ্যাঁ, এটা যদি একটু ক্লিয়ার করতেন যে ফোনগুলা আসলে যেটা বললেন যে কাদেরকে ফোন দেওয়া হয়েছিল এবং কারা ফোন দিয়েছিল। এখানে কিন্তু ওই কাজ করে এসে ওখানে জমা হইতেছিল ওরা বিভিন্ন জায়গায়, মানে কিলিং মিশন, তাছাড়া ওই ডিউটি করে ওইখানে একজন ছিল মেবি এনসিও, ও কথা বল, তা আমি তো শুনতেছি কার সাথে কথা বলাচ্ছে, তো ওই নামগুলো আসতেছিল, বুঝছেন, যে নামগুলো আমরা বলেছি। আর এটা হচ্ছে কি সূত্র, একটা সূত্র আর একটা সূত্রের সাথে মিলে। আর এক্সস্টন কি বুঝেন আপনি, যে আমি তো কিছু খাই টেনে 36 ঘন্টা, যাই হোক ওখান থেকে 36 ঘন্টা আপনি ওভাবেই পড়েছিলাম। ওইখানে আরও কিছু ঘটনা ঘটছে, এগুলো আমি ছোটোখাটো ঘটনা, কেন আমার আরও কিছু বলার আছে যেটা ইম্পর্ট্যান্ট। ওরা নিয়ে আমাকে ইয়েতে নিয়ে যায়, ওই আসে একটা গ্রুপ, ওরা প্রথমে আমি যাই অফিসার, আমি তখন বললাম যে মারলে মারে ফেলো, কেন আপনি আমি এক্সস্টেড। তো যাই হোক, কেন আজকে মারার অর্ডার নেই। এখানে একটা পয়েন্ট নোট করেন, কে অর্ডারটা দিচ্ছে, এটা 26 তারিখ সকালে, অর্থাৎ পরদিন। হ্যাঁ, তারপর আমাকে তারা ইয়েতে নিয়ে যায়, এই কি বলে, ওখানে যে কোয়ার্টার গার্ডে নিয়ে যায়, ওখানে আমি অনেক কিছু দেখেছি, সব ভাবি টাবি এরকম। আপনি কি চিন্তা করছেন, আমি 7টা অফিসার ছিল, তার মধ্যে 6টা আর 7টা একই বিল্ডিংয়ে। ওই বাচ্চারা, আঙ্কেল আমার গিয়ে কই, বাবা কই, আই হ্যাভ নো রিপ্লাই। আপনাকে প্রশ্ন করছে, ওরা জিজ্ঞেস করতে পারে না, ওরা বাচ্চা তো, নো রিপ্লাই। 26শে ফেব্রুয়ারি 2009 থেকে 19শে মার্চ 2009 পর্যন্ত প্রায় 1 মাস আমি ভর্তি ছিলাম ইনজুরি নিয়ে, সিএমএইচে। হ্যাঁ, সিএমএইচে ভর্তি ছিলাম। তারপরে এই জিনিসগুলো আমি আসার পর আমি অপ্ট করছি নট টু সার্ভ। আপনি যখন ভর্তি ছিলেন বলছিলেন সিএমএইচে, ওখানে তো সাবেক প্রধানমন্ত্রী আপনাদেরকে দেখতে গিয়েছিল বোধহয়, সেই ঘটনাটা যদি একটু বলেন সংক্ষেপে। আমাকে বলা হলো যে উনি আসবেন, তো আমার এই পা এরকম, এখানে বাড়ি পড়ছে অনেক, এরকম ফুলা। তো আপনি জানেন বোধহয় যে ওই সাধারণত আগের বেডগুলো কিন্তু উঁচা ইয়ে থাকতো, ওই যে এই যে
এই পাটা ইয়ে করা হয়েছে, ওই বালিশ দেওয়া, সাপোর্ট দেওয়া। তা আমি পাটাকে নিচে নামায় আনতেছি, মানে প্রধানমন্ত্রী যাওয়ার পরে না, ঢোকার পরেই, তো উনি বললেন না লাগবে না। যাই হোক, অনেক বোঝা এরপরে উনি চলে গেলেন। তারপর কিছুদিন পর আমাকে বলা হলো যে বিরোধী নেত্রী তখনকার খালেদা জিয়া আসবেন। এখন মুশকিল হয়েছে কি, খালেদা জিয়া আমাদের ইজি চেয়ারগুলো দেখছেন আর্মির আগের, একদম নিচা এইরকম, আর আগের বেডগুলো, এখন কিন্তু এত ভালো বেড ছিল না, আগের বেডগুলো একটু উঁচা। এখন উনি এসে বসছেন ইয়েতে, ইজি চেয়ারে। উনি খুব আস্তে কথা বলেন, আই হ্যাভ টু রেসপেক্ট হার অলসো। তো উনি যখন জিজ্ঞেস করেন, আমি এরকম করে ঝুঁকে বলছি, জি ম্যাডাম, কি বললেন, মানে শোনার জন্য। এটাকে পরে ডিজিএফআই এই দুইটা দেখে বাইর করছে যে when I was talking to Madam Khaleda Zia, I was very submissive, and when I was talking to Hasina, আমি এরকমভাবে বসা, সে আমার নামাইতে দেয় না পা, I was aggressive। আরেকটা কথা, আমাকে বলা হইলো যে একটা, যখন আমি ইনজুর্ড, যে একটা ইয়েতে যেতে হবে, ওই যে প্রেস কনফারেন্স যেটা আমি দিয়েছি আপনাকে, এটা আমি 16 বছর পর পেয়েছি। তো ওখানে ব্রিফিং করতে আসছে ডিএমআই, প্রথম যে প্রেস কনফারেন্স, প্রথম ওইটা আর্মির প্রথম, ওখানে আমাকে ব্রিফ করতেছে যে কি বলে। তা আমি একজন ডিএমআইরে বললাম যে তোমার বয়স কিন্তু, আমি এমনি সিনিয়র, আই নো হোয়াট টু টক, হোয়াট নট টু টক, আর যদি এত অ্যাডভাইস লাগে আমি চলে যাই। আমি ওখানে কিছু কথা বলছিলাম এবং আমি মুন্নি শাহকে খুঁজছিলাম, হোয়ার ইজ মুন্নি শাহ, মুন্নি শাহকে পাওয়া যায় নাই। যাই হোক, তারপরে খোঁজার কারণটা কি? কারণটা হলো, আপনি যদি সকাল থেকে, সেটা আমি পরে শুনেছি যে ওই 25 তারিখ সকাল থেকে এই গেটের বাইরে মুন্নি শাহ ডাইরেক্ট প্রোগ্রাম করতেছিল, অফিসাররা কি করছে, ওই জেসিওদের দিয়ে আমাদের রেশন খাইতো তারা, ওই যে তার ছেলেমেয়েরা বলতেছিল। কিন্তু সবচেয়ে মজার কি, সব আর্মি অফিসারের বিরুদ্ধে। আর একটা জিনিস আপনাকে মনে করাই দিই, যে ওই সময় কিন্তু সকাল থেকে এমন মিডিয়া অপপ্রচার করছে, আর্মি অফিসারের বিরুদ্ধে ছিল সব। মুন্নি না, জনগণকে বানায় ফেলছে। বাট দুপুরের পর থেকে যখন এই যে কর্নেল মুজিবের লাশ আর ইনায়েতের লাশ যখন বেরোয়, তখন কিন্তু ঘোরা শুরু হইল, মানে মানুষের লাশগুলো যখন ড্রেন থেকে বেরোচ্ছে। আর সবচেয়ে মজার কথা হইল যে আপনি একটা জিনিস, আমাদের এখানে মারা হয়েছে, আমাদের মিডিয়া জানে না, ইন্ডিয়ান মিডিয়া 10টা 11টার সময় বলা শুরু করলো, তারা সব জানে কিল্ড হয়ে গেছে। তারপরে আরেকটা কথা আছে যে একজন ডিএডি তৌহিদ, হি ইজ নট এ অফিসার, তাকে আপনারা ভুলে গেলে, আমার কাছে আছে এটা, যে নিচে স্ক্রলে দেখাচ্ছে, তারে তো কোনো সময় হাসিনার গভর্নমেন্ট তাকে ঘোষণা করছে, ডিজিবিডিআর। আরও অনেক কথা আছে যেগুলা, মানে যে আমাদের চিফ কত ব্যাখ্যা দিছে। আরে একটা খালি যদি আমাদের কি বলে ট্যাঙ্ক যদি ঢুকে যেত উইদাউট মিশন, এরা পালাইতো, তাইলে আপনি যে 57 জন অফিসার কিলিং হয়েছে, এটা হইতো না, হয়তো 10 জন, সংখ্যাটা অনেক কম হইতো। আমাদের যে এই যে কি বলে এটা প্যারাট্রুপার্স, তারা সিলেটে ছিল, আগের রাত্রে আসবে, হাসিনা আসতে দেয় নাই। এগুলো কি পরে জানতে পেরেছিল? হ্যাঁ, সব না, এটা ইতিহাস আপনি বের করতে আপনিও পারবেন। যে কথাটা বলা হয় যে হাসিনার গভর্নমেন্ট এর সাথে জড়িত কিনা, ইট ইজ ওয়েল অর্কেস্ট্রেটেড, গভর্নমেন্টের প্রতিটা মিশনারি। এখন আপনি বলবেন আপনার আর্মি অফিসার জড়িত, তাহলে জড়িত ছাড়া এটা হইতে পারে? গাড়ি সবার পুড়িয়ে দিয়েছে, একজনের পোড়ায় নেই। সে ব্যক্তিটা কে ছিল? কামরুজ্জামান। আমি কারোর দোষারোপ করতে চাই না, অনেক কথা আছে, এই কমিশন যদি বের করতে পারে বলবে। আর কমিশনের কাছে আমি বলেছি, অনেক কিছুই বলেছি। কিন্তু কামরুজ্জামান সাহেব তো আমরা সম্প্রতি দেখি মিডিয়াতে, এটা আপনিও দেখেছেন নিশ্চয়ই, যে উনিও বেঁচে ফিরেছেন, উনি অনেক দুঃসহ স্মৃতির কথা বলেন। এখন এটা হয়েছে কি, ওই যে কথাগুলো উনি বলেন, বিশেষ করে যে ওনাকে এগুলো, এটা সম্বন্ধে মানে যে কোনো আপনি এক্সপার্ট হওয়া লাগবে না, আপনি নিজেই বুঝতে পারবেন। আর আমি
আমার সাক্ষ্যতে আমার যা আমি দেখেছি, কেন উনি যখন আসছে আমি সব বলেছি। এখন আমি যেহেতু সাবজুডিস, আমি এই জন্য ডিরেক্ট কোনো কথা বলতে চাই না, বাট তথ্য প্রমাণ আছে। আমরা এই তথ্য প্রমাণগুলো জানবো, তার আগে সময় হয়েছে আরেকটি বিরতিতে যাবার। আমরা বিরতির পরে এসে শুনবো বাকি কথাগুলো। দর্শক, এই মুহূর্তে সময় হয়েছে আরও একটি বিরতিতে যাবার। কোথাও যাবেন না, ফিরছি খুব শীঘ্রই। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুল সালাম। আমরা শুনছিলাম আপনার কাছে 2009 সালের সেই ভয়াবহ সেই স্মৃতির কিছু কথা, এবং আমি একটা বিষয় জানতে চাই যে আলিয়া মাদ্রাসার একটা ঘটনা সম্ভবত আপনি সেটারও প্রত্যক্ষদর্শী বা আপনি জানেন, এই বিষয়টা আমি একটু জানতে চাই আপনার থেকে। তার আগে একটু বলে নিই যে আমি কিন্তু একজন খুনের সাক্ষী, যেটা আমি একটু মিস করেছি। যখন আমাকে নিয়ে যাচ্ছে তখন আমারই অফিসার, আমার আর্মিতে আমার ইউনিট অফিসার, বাচ্চা ছেলে মামুন, মেজর মামুন, তাকে মারতে মারতে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে ওই 26 তারিখে, ওই আমার যে সময়, মানে যেদিন ঘটনাটা ঘটছে ওই দিন। আর পরে জানা গেল ওই পেশে নিয়ে তাকে মেরে ফেলছে। তো আমি কিন্তু সাক্ষী, খুনের সাক্ষী। তাহলে বিডিআর আইন সম্বন্ধে একটু তাড়াতাড়ি বলি। বিডিআর আইন এমন একটা অথর্ব আইন যেখানে শুধু ওই এই খুন, রাজধানী অথবা এই অগ্নিসংযোগ আর অস্ত্র আইনে কোনো সর্বোচ্চ শাস্তি 7 বছর, এই জন্য সেটা সিভিল কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, আপনি যে মামুন সাহেবের কথাটা যে বললেন, আমি এই সম্পর্কে আরেকটি, মানে এটার সাথেই রিলেটেড আমি আরেকটা কথা তাহলে জানতে চাই যে এই যে অফিসারদেরকে যে মারা হলো, 57 জন অফিসারকে মারা হলো, এবং আমরা ওই সময় গণমাধ্যমে দেখেছি, এখনও আমরা যেটা শুনি যে লাশগুলো ফেলে দেয়া হয়েছে নদীতে পেছন দিক দিয়ে। এই বিষয়টা আসলে কতটা সত্য এবং এটা কেন করা হয়েছিল? আপনাকে তাহলে এটা আসলে নৃশংসতা কতখানি আমি আপনাকে বলি। লাশকে শুধু মারে নেই, মরার পর তাকে বেয়নেট চার্জ করতেছে ইয়েতে, চোখে। বর্বরতা, আমি এই কথাটা বলেছি আমার প্রথম যে ছিল প্রেস কনফারেন্স ছিল, যে আমি স্বাধীনতা যুদ্ধ দেখেছি, আমার কাছে মনে হচ্ছিল এই বর্বরতা তো ওই বর্বরতার চেয়েও সামনে চলে যাচ্ছে। আপনি খুন করেছেন, তারপর লাশের উপর আপনি বেয়নেট চার্জ করছেন, চোখ উঠে ফেলতেছে। এটা কি আপনার চোখে দেখা? না, এটা চোখে দেখা, আমি তো ওই সময় ওখানে ছিলাম না, বাট লাশ যেভাবে পাওয়া গেছে, আপনি গুলি করার পর তো চোখ উঠবে না। আর আমরা কিন্তু ইনজুরি, কি ইনজুরিতে কি হয় এটা তো হয়েছে না, পোস্টমর্টম হয়েছে না। এবং টার্গেট করা হয়েছিল সব অফিসারদেরকে, এখানে সবই পুরুষ ছিল না কোনো মহিলা। না, আমি একটা কথা বলি, এখানে এই যে নাসির সাহেব ও বলছেন আপনাদের ব্রিগেডিয়ার যে ইট ওয়াজ এ টার্গেট কিলিং, অফিসারদের আনা হয়েছে। ইয়েস, ইট ওয়াজ এ টার্গেটিং কিলিং ফর ফিউ অফিসার, বাট ইট ওয়াজ এ র্যান্ডাম কিলিং। কীরকম? আমি ওই যে মামুন তো মেডিকেল অফিসার, ও তো কোনো কিছুতে জড়ি না। আমার যে অফিসার রবি রহমান, লেফটেন্যান্ট কর্নেল, আমার যে ইউনিট অফিসার লুৎফর রহমান, এরা কিন্তু কোনো কিছুতে জড়িত না, এরা কোনো টার্গেট হইতে পারে না। আর একটা কথা আপনাকে বলি, যে যখন এরা স্বীকার করল, তাদেরকেও মারা হলো কেন? কিল দ্য অফিসার, বিকজ কিল দ্য অফিসার। আর্মির তো ভেঙে দিয়েছে, তার সিট দ্বারা ভেঙে দিয়েছে। কিল দ্য অফিসার কীরকম করে, যে যখন ও স্বীকার করলো, ওই যে ওই কাছে যখন স্বীকার করলো ইন্ট্রোগেশনে, ওই যে কিলার মামুনের, আমি গেছিলাম তখন, এটা পরে। তা আমি জিজ্ঞেস করছি, তুমি মারলা কেন? তুমি কি চিন্তা? না। তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করছে? নাও। তুমি কি কোনোদিন? না। কেন মারলা? আমাদের বলা হয়েছে অফিসার মারো। আরও অনেক কিছু আমি ছেড়ে গেছি, কেন আপনার সময় স্বল্পতার জন্য। এখন চলে যাই আমি আলিয়া মাদ্রাসায়। কি তামাশা হচ্ছে, যখন আমি রিটায়ার্ড করে গেছি, তার প্রথম দিকে রিটায়ার করার পর আমার 14তে আমাকে সাক্ষী দিতে ডাকা হইলো, আমি ওখানে গেলাম। যাওয়ার পর প্রথমে আপনাকে দেখি ওই যে এই একজন থাকে। আচ্ছা, আরও একটা কথা মিস করছি আমি, একটা সময় এই শেখ হাসিনার সরকার এই যেহেতু সিভিল কোর্টে যাবে, এই জন্য কিছু উকিল নিয়োগ করলো
আমাদেরকে সহায়তা করার জন্য। তারা আসলে সহায়তা করতে আসে নাই, তারা আসছিল আমরা যাদের লিস্ট করেছি ওই যে আমাদের কোর্ট অফ ইনকোয়ারিতে, সেই কোর্ট অফ ইনকোয়ারির লিস্ট থেকে বাইরের থেকে পয়সা খেয়ে ওদের বের করা। আচ্ছা আচ্ছা, এই জন্য আমার কাজলের সাথে ওই যে ক্রিমিনাল কাজল, অ্যাডভোকেট কাজল, আর ওই তো ক্রিমিনাল কাজল। এখানে আর একটু বলে রাখি যে কিভাবে বাধা দেওয়া হয়েছে, যেটা বলা হয়নি, যে আমি কিন্তু একমাত্র সিও যে যখন ইনভেস্টিগেশন হচ্ছিল গ্রাউন্ড লেভেলে, আমি একজন সিও হিসাবে আমার যে ইউনিটে একটা ইনকোয়ারি কমিটি, এরকম সবগুলো ইউনিটে ইনকোয়ারি কমিটি ছিল, আর প্রত্যেক দিন আমাদের ব্রিফিং হতো সকালবেলা বিকালবেলা। মইনুল সাহেব ছিলেন, উনি এত কেন কমাই দাও। তো একজনকে বললেন, একজন সিওকে, তোমার 400 কেন আসামি, তুমি এটাকে 200 করো। তো বলে স্যার করে দিচ্ছি। আমি বললাম এক্সকিউজ মি স্যার, কি করে আপনি আসামি হয় সে অপরাধী, না হলে অপরাধী না, কিন্তু আপনার কথায় কি করে কমানো হবে, এইটা করা হয়েছে। আচ্ছা, এই যে ঘটনার এত বছর অতিবাহিত হয়ে গেল, 2009 সালে সে ঘটনাটি ঘটেছে, 2025 সাল চলছে, তো আজ পর্যন্ত এই ঘটনার আসলে নির্দিষ্ট কোনো সুরাহা হলো না, কোনো বিচার। এই যে তখনও তদন্ত কমিশন গঠন হয়েছিল, এখনো যে কমিশন রয়েছে, এই সব মিলিয়ে যদি আপনার কাছে জানতে চাই যে আসলে একটু ইয়েটা রয়ে গেছে। আমি ওই যে ওখানে যখন হলো, তো ওদের উকিল আমাকে বলতেছে, স্যার আমি আপনাকে প্রম্পট করবো। আমি প্রম্পটে কথা বলবো না, আমি উইদাউট কথা বললো। ওইখানে ঢোকার সময় আমার সাক্ষী এখানে ইম্পর্টেন্ট, যে ঢোকার সময় দেখি যে একটা লোককে কিছুক্ষণ পর সে বেহুশ হয়ে যাচ্ছে, তারপর পানি দিচ্ছে। তো ওখানে একজন অফিসার থাকে, আর্মি অফিসার, বিডিআর পক্ষ থেকে। আমি সেই ব্যাপারটা কি বলে, স্যার এটা হলো ওই যে বিএনপি লিডার যে পিন্টু সাহেব ছিলেন, মারা গেছে না, নাসিরউদ্দিন পিন্টুর বিরুদ্ধে সাক্ষী দেওয়া হইতেছে যে এইটা করছে, এই লোকজন ঢুকাইছে, যেটা আসলে করছে কিন্তু তাপস। তা ও বলছে যে আমি সাক্ষী দিতে পারবো না, মিথ্যা। তো ওকে কাজল ধমকাচ্ছে এরা, যে তাহলে তোরে করবো, ওরে দিয়ে সাক্ষী দেওয়া হয়েছে। এটা আমি নিজের দেখা, বুঝছেন? এই হলো আর তারপরে কি প্রশ্ন ছিল আপনার? এই যে এত বছর অতিবাহিত হয়ে গেল, বিচার প্রক্রিয়া যদি কথা বলেন, প্রথমে একটা আমি বলি, এটার মধ্যে কমিশনটাকে কমিশন প্রথমে যে গঠিত হইল ন্যাশনাল লেভেলে, হাসিনা, তার মধ্যে আমাদের এই ব্রিগেডিয়ার নাসির সাহেব ছিলেন। যাই হোক, উনি একটা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, উনি এগ্রি করেন নাই কতগুলো পয়েন্টে, যে হি হ্যাজ ডান এ কমেন্টেবল জব, খুব ভালো। তো উনি এটা দিয়ে তারপর দেওয়া হলো রফিক সাহেবে। এখানে একটা কথা বলে রাখি, যে ওই যে তদন্ত কমিশন হয়েছিল, সেখানে 9টা পয়েন্ট, এটা পাবলিক করা হয় না, 9টা পয়েন্ট পেপারে দেওয়া হয়েছিল। তার মধ্যে একটা পয়েন্ট ছিল আর্মি অফিসারদের উচ্ছৃঙ্খল আচরণ। এটা কিন্তু কথাটা ঠিক না। আপনি যদি লিখতেন কতিপয়, তার মানে আমিও এখানে তাহলে সবাইকেই বলছে, তো এইটা বুঝাচ্ছে, এইটার উপর সাইন করছে কিন্তু এই রফিক। সেই জন্য সে মেজর জেনারেল হয়েছে। মেজর জেনারেল হওয়ার পর আবার আপনার এই হিউজ গভর্নমেন্ট তাকে আবার রেড ক্রিসেন্ট সোসাইটির বানাইতেছে, চেয়ারম্যান বানায় আবার সরাই নিছে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, যে এই যে উনি করলেন, উনি একটা ভালো জব করছেন, কিন্তু এই যে নিচে যেটা আমরা কোর্ট অফ ইনকোয়ারি করেছি, এর সাথে কিন্তু ওনার কোনো সম্পর্ক নাই। উনি ভিতরে ছিলেন না, উনি শুনেছেন, ওনার সব আইডিয়া ভালো, কিন্তু উনি করলেন কি, এই যে কমিশন সম্বন্ধে বলি আমি, কমিশনের যে ফজলুর রহমান সাহেব আছেন, উনি করলেন কি, উনাকে আমি ফোন করলাম 9 জানুয়ারি, যে স্যার আমি কথা বলতে চাই কিছু ব্যাপারে, বিফোর আই কাম টু দ্য কমিশন, কিছু আপনাদের যে মেম্বার আছে এর উপর আমার অবজারভেশন আছে, এগুলো আপনি কীরকম। আমি বললাম যে আপনার যখন থেকে আপনারা শপথ নিয়েছেন, আপনারা কিন্তু কোনো মিডিয়া বা নিউজ চ্যানেলে কোথাও কারো বিরুদ্ধে, কোনো পলিটিক্যাল পার্টির বিপক্ষে কোনো রকম বিবৃতি দিতে পারেন না। বলে হ্যাঁ, অ্যাবসলিউটলি রাইট, কিন্তু আপনার মেম্বার দিয়েছেন। সেটা হল ব্রিগেডিয়ার সাইদুর রহমান। আচ্ছা, তো উনি কি দিয়েছে ওইটা আমি আপনাকে পাঠিয়েছি শর্ট। উনি দিয়েছে যে একজনকে চিকিৎসা করার জন্য লাখো লোককে রাস্তায় দাঁড় করে অসুবিধা সৃষ্টি করা খালেদা জিয়া যখন যাচ্ছিলেন, কিন্তু ওনারা কিন্তু করে নাই এটা। দিস ইজ হিজ। আমি এটা জিজ্ঞেস করছি যে
এটা ঠিক বা ভুল উনি কি করে দেয় ঘোষণা হওয়ার পর? উনি কেন বলে না, ইউর অ্যাবসলিউটলি রাইট, ইউ টক টু মি আফটার 7 days, আই টক টু হিম আফটার 7 days, অ্যান্ড দিস টাইম হি ইজ এ ডিফারেন্ট ম্যান, অ্যান্ড হি সেড যে নো, আমি তো যারা আমাকে দিয়েছে অ্যাপয়েন্টমেন্ট ওরাই দিয়েছে। এইটার বলার পর আমি গেলাম তাহলে স্যার নাই। আরেকজন আছে মেজর জেনারেল, আমি আসলে সময় স্বল্পতার জন্য আসলে আপনার কাছ থেকে অনেক কথাই জানতে পারছি না। আমি যদি জানতে চাই যে বর্তমান যে কমিশন রয়েছে আসলে অগ্রগতিটা কি, এটা যদি একটু বলেন আমাদের। আমি একটা অগ্রগতি বলে দিই আপনাকে, যে যে কমিশন কাজ করতেছে। আরেকটা জিনিস আপনাকে, এটা মেজর জেনারেল এই হয়তো ক্যাপ্টেন বা মেজর ছিল 15 বছর আগে। আপনারা জানতে হবে যে মেজর জেনারেল যাকে হাসিনার গভর্নমেন্ট বানাইছে সে কতখানি লয়ালিটি দেখাইতে হয়, তারপর আস্থা নাই, এই সেকেন্ডটার উপর আস্থা নাই। তারপর আমি কিছু প্রশ্ন করছি, তাহলে যে অন্তর্বর্তী সরকার যে হলো একটা মানে যে জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা সরকার আসলো, আপনি কি মনে করেন যে এই সময় আসলে বিচারটা কি আমাদের জাতি দেখতে পাবে না? না, আমি আস্থা নাই, আমার আস্থা নাই। আমার আরও কিছু পয়েন্ট ছিল, আপনার স্বল্পতা আছে। এখন কত আস্থা নাই আরেকটা জিনিস মনে রাখবেন যে এই যে যারা কন্ট্রোভার্সিয়াল, তারা ওই লয়ালিটি যদি থাকে আগের, আর যে একটা একটা গ্রুপের এগেনস্টে আপনি তো আপনার থাকতে পারে। আমরা ভোট দেই না, আমি আর্মির হইলেও ভোট দেই, কিন্তু আমি অ্যাক্টিভ পলিটিক্সে যাইতে পারি না, পারি না। তাহলে এখন আমি ওনার কথায় আসি যে উনি করলেন কি, তারপর উনি এই যে আমি প্রশ্ন করছিলাম কেউ ফজলুর রহমানকে, আপনি যখন প্রধান উপদেষ্টার কাছে গেলেন শহীদ ফ্যামিলিকে নিয়ে, তার সাথে নেতৃত্ব লোকে এই যে নাসির সাহেব কিন্তু কিচ্ছু নয় এখানে। আরেকটা কথা হলো যে ক্রাইম সিনে কে ছিল? ফ্যামিলি না, আমরা যারা বেঁচে আছি। সাক্ষী দিয়েছে কারা? তাহলে এই সব যারা শহীদ হয়েছে এর উপর কিছুই নেই, তাদের লস। কিন্তু এটা রং ছিল না যে আমাদের ডাকেই নেই। আর উনি কিভাবে আসে? তারপর উনি কি করলেন, তারপর কয়েকদিন পরে এই নাসির সাহেব, উনি হলো ব্রিগেডিয়ার নাসির। আচ্ছা, ব্রিগেডিয়ার নাসির গেলেন কোথায়? এই যে শহীদ মিনারে। কোথায়? ওই যেসব সোলজাররা 14 বছর ধরে আছে না, তাদের জামিন দিয়েছে, করছে, তাদের সাথে যায় বললেন যে এইখানে অনেক নিরীহ মানুষকে হাসিনা এটা ব্যাখ্যা করতে হবে, আমার ঢুকিয়ে দিয়েছে, মানে কি বলে জেল দিয়েছে। এখানে আমি আপনাকে বলে দিই, খুব সংক্ষেপে বলে দিই, দেয়ার ওয়াজ এ নান এই পিলখানায় যে নিরীহ ছিল। আমি বলে দিই, আর ইউনিফর্মে আপনি যদি আপনার কর্তৃপক্ষের আদেশ ছাড়া কোনো অস্ত্রতে হাত দেন, সেটাই মিউটিনি। তারপর আরেকটা হলো যে আপনি যদি এটাকে প্রতিরোধ না করতে চান, সেটাও মিউটিনি। আর সবাই কিছু না কিছু, তারা এটা ঠিক যে যাদের ঢুকানো হয়েছে বা যদি কোনো মিথ্যা সাক্ষী দেওয়া হয়, এরা ছিল, এদের 14 বছর কেন রাখা হয়েছে এটা কিন্তু ঠিক হয় নাই। এটা হাসিনা রাখছে এই জন্য যে এরা যদি বেরিয়ে আসে, তো এদের তো আশ্বাস দিয়েছিল যে তোমাদের আমরা করব। জনাব সালাম সাহেব, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আপনার কাছে সবশেষ যেটি জানতে চাই যে আপনি যে এই যে দীর্ঘ অভিজ্ঞতার কথা বললেন এবং আপনি ওই পিলখানা হত্যাকাণ্ডের একজন প্রত্যক্ষদর্শী, আপনি সেখান থেকে সৌভাগ্যক্রমে বেঁচেও ফিরেছেন। আপনার কাছে যদি জানতে চাই যে বিচার প্রক্রিয়াটাকে দ্রুত সম্পন্ন করার জন্য কি করা উচিত বলে সর্বপ্রথম এখন আপনি মনে করেন? দেখেন, বিচার প্রক্রিয়া যেটা আছে, এটা আমরা হচ্ছে কি, আমরা যেটা যেদিকে আমরা আগাচ্ছি এখন হচ্ছে কি, আপনি ক্রাইম সিনে যে কোনো বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হলে আপনার সাক্ষী লাগবে। আমি ওই ইমোশন এখানে কাজ করবে না। আর একটা জিনিস হয়েছে কি, একটা জিনিস আমি মনে করি যে এই সোলজাররা এরা বিপদগামী, এদের কিন্তু করিয়েছে ওই যে কি বলে এরা পারপিটেটার্স, যারা ষড়যন্ত্রকারী, তাদের কিন্তু বিচার হচ্ছে না। আর এদের যে বাঁচাবে, এই করবে সেই করবে, এরা বাঁচায় নেই, জেল তো খাটতেছে। এরা কিন্তু অনেক সাক্ষী দেবে। আরেকটা কথা হইলো, যেসব অফিসাররা ক্রাইম সিনে ছিল, আমরা যেমন সাক্ষী দিয়েছি, এরকম অনেক অফিসার ক্রাইম সিনে তারা সাক্ষী দিতে পারবে। আরেকটা কথা বলে দিই, এখন কথা আসে যে সব, আমি এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে
যে আমরা সব যদি আর্মি ইউনিফর্ম পরছে সব ধোয়া তুলসী পাতা নাও, তাদের সহযোগিতা ছাড়া কখনো এত বড় হত্যাকাণ্ড হতে পারে না। আমি আপনাকে পুরা গভর্নমেন্টের বলে দিয়েছি, তবুও আমার আরো কিছু বলার ছিল হয়তো। না জনাব সালাম সাহেব, আমি আসলে সময় স্বল্পতার জন্য আমারও আসলে অনেক প্রশ্ন ছিল আপনার কাছে, যেটি হয়তো বা সময় স্বল্পতার কারণে সম্ভব হচ্ছে না। আমাদের স্টুডিওতে আসার জন্য, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এসএটিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু ব্যাপারটা হয়েছে কি, আমি জিনিসগুলো এক কথায় বলে যাই যে হয়েছে কি, আপনার যে প্রশ্নগুলো সেটা 2 সেন্টেন্সে উত্তর দেওয়া যায় না, তো ওই জন্য আমার শর্ট করতেছে, হয়তো কন্টিনিউটি একটু হারাইছি আমি। কিন্তু হয়েছে কি, একটা বলতে গিয়ে কিছু কিছু জিনিস এখনো বলা ছিল পরবর্তীতে অবশ্যই জানবো। তবে অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য, অনেক ধন্যবাদ, এবং ধন্যবাদ এসএটিভিকে, আর আপনাদের যারা কলাকৌশলী যারা আছেন ক্যামেরার পিছনে তাদেরকেও ধন্যবাদ। ধন্যবাদ। মনোবিজ্ঞান বলে, যে পথে আপনার ভয় সেই পথেই হাঁটাটাই ভালো, কারণ সেটা আপনাকে আরো বেশি অভিজ্ঞ করে তুলবে। আর জীবনে এই শত অভিজ্ঞতার মাঝে জড়িয়ে থাকে হাজারো গল্প, তবে কিছু গল্পের শেষ হয় না কখনো। আমরা জানতে চাই, জানাতে চাই আপনার সাথে ঘটে যাওয়া নির্মম সেই বাস্তবতার গল্পগুলো। আমরা চাই স্বাধীন সার্বভৌম এ দেশে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে প্রতিটি মানুষ যেন তার স্বাধীনতায় বাঁচতে পারে, ভয়হীন ও নিরাপদ জীবন কাটাতে পারে। আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো হয়রানি কিংবা নির্যাতনের কথা এসএটিভির এই প্ল্যাটফর্মে এসে বলতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে, অথবা মেইল করুন যে কথা যায়নি বলা @gmail.com এই মেইলে। আজ বিদায় নিচ্ছি, ফিরছি আগামী বুধবার ঠিক রাত 9টায় নতুন কোনো অতিথি নিয়ে, বলতে না পারা আরো নতুন কিছু কথা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, থাকুন এসএটিভির সাথেই। আল্লাহ হাফেজ।